দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি নুহাত সাউম। আমাদের অনেকের ধারণা পরিবারের কেউ মাদকাসক্ত হলে তার কোনো স্থায়ী সমাধান নেই। আসলে কি তাই? না, একেবারেই নয়। মাদকাসক্ত ব্যক্তির সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে পারলে অবশ্যই স্থায়ী সমাধান সম্ভব। মাদকাসক্তি একটি সমস্যা, কিন্তু মাদকের ধরন কিন্তু ভিন্ন ভিন্ন। হরেক রকমের মাদকে নেশাগ্রস্ত হচ্ছে আমাদের যুব সমাজ তথা মাদকাসক্ত ব্যক্তিরা। মাদকের এই ধ্বংসাত্মক ছোবল থেকে কিভাবে সন্তান বা পরিবারের সদস্যকে ফিরিয়ে আনা যায়, মাদকের সঠিক চিকিৎসা কি, এই বিষয়গুলো অনেকেই ভালোভাবে জানেন না যে ভালোবাসা ও সুচিকিৎসায় মাদকাসক্ত নিরাময় সম্ভব। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় মাদকাসক্ত পুনর্বাসনে বিভিন্ন ধরনের চিকিৎসা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর এস.এম. শহীদুল ইসলাম, পুলিশ সুপার, পরিচালক, ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। স্বাগত আপনাকে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, সবাইকে ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, মাদকাসক্তি পুনর্বাসনের বিভিন্ন ধরনের চিকিৎসা। শুরুতে যদি আপনার কাছে আমি জানতে চাই যে মাদকাসক্ত এমন একটি সমস্যা, এটা তো আসলে একটা ইন্টারন্যাশনাল প্রবলেম বলা যায়। শুধু আমাদের দেশে না, আমাদের দেশ বাদ দিয়েও কিন্তু অন্যান্য দেশেও এই সমস্যাটা ব্যাপক, এবং দিন যত যাচ্ছে এই সমস্যাটার আরও বেশি ব্যাপক হচ্ছে। মাদকাসক্তি আমাদের মানব দেহকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, শুরুতেই যদি জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। এর আগে আমাদেরকে জানতে হবে মাদকাসক্তি কি, অ্যাডিকশনটা কি। অ্যাডিকশন ইজ এ প্রাইমারি ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ ক্যারেক্টারাইজড বাই যেটা আমার কন্ট্রোল থাকে না, আমাকে সাবস্টেন্স ইউজ করি ইনস্পাইট অফ হার্মিং দ্য বডি। অর্থাৎ মধ্য কথায় এটা ব্রেন ডিজিজ, এক ধরনের ডিজিজ। এটা আমাকে মানতে হবে। এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাকসেপ্টেড। যেমন ডায়াবেটিস একটা রোগ, হার্টের ডিজিজ একটা রোগ, স্ট্রোক করার পরে প্যারালাইসিস একটা রোগ, অ্যাডিকশন মাদকাসক্ত একটা রোগ। কাজে আমাদের সমাজে আমরা স্টিগমাটাইজডের পরিণতিতে যে এটা প্রকাশ করতে চাই না। আমার নিকটাত্মীয় কেউ যদি আসক্ত হয়ে যায়, আমি প্রকাশ করতে চাই না, সমাজে কি চোখে দেখবে, থাক এটা চাপে রাখি, যতদিন চাপে রেখা যায়, যতদিন ইয়ে করা যায়। এর থেকে বেরিয়ে আসতে পারে না। আমার ডায়াবেটিস হয়েছে, আমি চিকিৎসা করতেছি, নিয়ন্ত্রণ রাখতেছি, দীর্ঘদিন লাইফ লিড করতেছি। মাদকাসক্ত ঠিক ওরকম একটা ব্রেন ডিজিজ। ফার্স্ট আমাদেরকে মানতে হবে, জানতে হবে। জানার পরবর্তী স্টেজে এরও চিকিৎসা আছে, এটাও ভালো করা সম্ভব, এটাও স্বাভাবিক জীবনে মূল স্রোতধারায় ফিরিয়ে আনা সম্ভব এবং স্থায়ীভাবে সমাধান করা সম্ভব। এখন মাদকাসক্ত কি করে? মাদকাসক্ত এখানে বলে রাখি যে আমাদের বর্তমান পুলিশের কর্ণধার আইজিপি বেনজির আহমেদ বিপিএম বার মহোদয় একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, যেটা পাবলিকদের জন্য, জনসাধারণের জন্য একটা ইন্টিগ্রেটেড চিকিৎসা ব্যবস্থা, যাতে আমরা মাদকাসক্তকে কেউ যদি হয়েই থাকে ঘটনাচক্রে, আমরা মাদককে ঘৃণা করি, মাদক থেকে দূরে থাকবো। যদি ঘটনাচক্রে কেউই আসক্ত হয়েই যায়, তবে কি করব? তাকে কি ছুঁড়ে ফেলে দেবো? তাকে কি আমার আত্মীয় স্বজন থেকে দূরে রাখবো? নো, তাকে চিকিৎসা দিয়ে, তাকে স্বাভাবিক জীবনযাপনে দিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমরা একটা বাংলাদেশ পুলিশের কল্যাণ ট্রাস্টের অধীনে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ওয়েসিস নামে প্রতিষ্ঠা করেছি। আমি ওখানকার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনি একটা প্রশ্ন করছেন যে এই অ্যাডিকশন বা মাদকাসক্ত কিভাবে ক্ষতি করে। হ্যাঁ, মাদক বিভিন্ন প্রকারের আছে। সাধারণত 4টা শ্রেণী আছে, আমরা ওদিকে যাব না। আমাদের ইয়াবা, এলএসডি বা এই জাতীয়, আগে ছিল হেরোইন বা তার আগে বিভিন্ন ধরনের আছে। এই মাদকটা যখন সাবস্টেন্স হিসাবে গ্রহণ করলে আমাদের যে ব্রেন আছে, আমাদের যে মাথা আছে, মাথার মধ্যে যে ব্রেন আছে, ব্রেনের মধ্যে এফেক্ট করে, ব্রেনের ফ্রন্টাল লোব এফেক্ট করার পরে আমাদের ডোপামাইন সিস্টেম আছে, ডোপামাইন সিস্টেমটাকে অকেজো করে ফেলে ন্যাচারালি। যে আমরা আনন্দ অনুভূতি, যে পরিবার বন্ধু বান্ধব নিয়ে যে আনন্দ অনুভূতি, স্বাভাবিক অনুভূতিগুলোকে এই ডোপামাইন কারণে সে এই মাদকটা গ্রহণ করবে, সেই অনুভূতিটা নষ্ট করে ফেলতেছে। নষ্ট করার পর তারপর ডিপেন্ডেন্সিটা গ্রহণ করতেছে, সে ডোপামাইন সিস্টেমকে হাইপার অ্যাক্টিভিটি করে ফেলতেছে। করার পরিণতিতে কি করে, আমাদের কিছু নিউরোট্রান্সমিটার নিঃসৃত করে। তার মধ্যে একটা হলো স্ট্রেস হরমোন, যাকে আমরা কর্টিসল হরমোন বলি। কর্টিসল হরমোনটা নিঃসৃত করার পরিণতিতে এটা যখন বেড়ে যাচ্ছে আমাদের বডির মধ্যে, তখন আমাদের পুরুষের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কমে আসতেছে। কমে আসার পরিণতিতে যাদের দাম্পত্য লাইফ আসছে, যার ফলে দাম্পত্য কলহ দেখা দিচ্ছে, যার ফলে বিবাহ ভেঙে যাচ্ছে।
একটা সাইড গেল ওইটা, আরেকটা সাইড কি করতেছে, এরা আমাদের ব্রেনকে এফেক্ট করতেছে, ব্রেন থেকে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম চলে গেছে তাকে এফেক্ট করতেছে। এফেক্ট করার পরিণতিতে এমন কোনো অঙ্গ নাই যাকে এফেক্ট না করে। তবে এটা দীর্ঘমেয়াদী। আমি এখন ইয়াং, আমি এখন মাদক গ্রহণ করতেছি, দেখা যাবে কি যে আমার যখন এজেড হচ্ছে তখন আমার স্ট্রোক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, আলজাইমার্স রোগী হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, এই মাদকের কারণে, এই সাবস্টেন্সের কারণে। ব্রেনে যখন সেটা ইফেক্ট ফেলছে তখন সেখান থেকে অনেক ধরনের আসলে সমস্যাগুলো দেখা দিতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। এর পরবর্তী স্টেজে দেখবেন কি যে আমার বাতের ব্যথা হয়েছে, আমার বিভিন্ন রকম ব্যথা পেন হয়েছে, আমার নার্ভ সিস্টেম সাইড ইফেক্টগুলো, যে সিরিজ অফ ডায়াবেটিস। অর্থাৎ আমি কথায় কথায় বিভিন্ন জায়গায় বলি জীবন্ত লাশে পরিণত করে। কেন জীবন্ত লাশে পরিণত করে? কেন আমাকে আমার পুরুষত্বকে নষ্ট করে দিচ্ছে, আমার সংসারকে ধ্বংস করে দিল, 1 নম্বর। দ্বিতীয় নম্বর যে আমার ভিতর বিভিন্ন অর্গান, নার্ভ সিস্টেমকে অকেজো করে। তৃতীয় নম্বর আরেকটা খুব বাজে কাজ করে, সেটা হলো আমাদের নার্ভ সিস্টেমকে আমরা মেডিকেলের ভাষায় বলি হ্যালুসিনেশন। অর্থাৎ আমি এখানে আমার পাশে মনে হবে কি যে কে যেন আছে, কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে, কে যেন আমাকে পুশ আপ করতেছে, কে যেন কানে কানে কি বললো, হ্যালুসিনেশন বলে আমরা মেডিকেলের ভাষায়। আসলে কিন্তু তার অস্তিত্ব নাই। আমি যদি ড্রাগ অ্যাডিকশন করি, এখানে মনে হবে কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে, কে যেন করতেছে, আসলে কিন্তু তার অস্তিত্ব নাই। আরেকটাকে বলি ডেলুশন ক্রিয়েট করে আমাদের মস্তিষ্কের উপর এফেক্ট করার পরে। ডেলুশনটা কি? মনে হতে পারে যে আমি সুপার পাওয়ার, আমার ভিতর আমি আকাশে উড়ে যেতে পারি সুপারম্যানের মতো, আমি এই যে বিল্ডিং আছে, আমি ঘুষিতে বিল্ডিং ভেঙে দেবো, আমি ট্রেনকে থামাই দিতে পারি, আমি প্লেনকে নামাই নিতে পারি, যার বাস্তবের সাথে কোনো মিল নাই। ডেলুশন, দিস ইজ, কেন আমাদের নার্ভ সিস্টেমকে, ব্রেন সিস্টেমকে এটা বুঝতে হলে অবাস্তবিক চিন্তা ভাবনা। আমাদের মাথার মধ্যে যে মেমোরি শক্তি আছে, আমাদের মাথার মধ্যে ছোট্ট একটা অর্গান আছে হিপ্পোক্যাম্পাস বলি মেডিকেলের পরিভাষায়, এটা এফেক্ট করে, ইনটক্সিফিকেশন করে বলে যে হিপ্পোক্যাম্পাসকে ইনটক্সিফিকেশন করার ফলে সেখান থেকে সিরোটোনিন নামক একটা হরমোনের সিক্রেশনটা কমায় দেয়। সিরোটোনিন হরমোনটা কমায় দেওয়ার পরিণতিতে আপনার কি দেখা দেয় কি যে আত্মহত্যার প্রবণতা। অনেকে দেখেন যে আত্মহত্যা করতে যায়, তার স্টেজে তার নর্মাল রেঞ্জ, সিরোটোনিন একটা নর্মাল রেঞ্জ আছে, রেঞ্জের অনেক কমে চলে আসলে সে আত্মহত্যা করতেছে, কারণ তার মাথায় কাজ করে না, আমার কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তো কাজ করতেছে না। যার ফলে দেখেন যে মাদকে আসক্ত হয়ে সে তার মাকে ছুরি মারতেছে, সে অমুককে ছুরি মারতেছে। বর্তমান সময় আমরা দেখছি যে বাচ্চা হোক, কোনো ছেলে হোক বা কোনো মেয়ে হোক বা বয়স্ক হোক, অনেকেই কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ছে। তো এটার প্রভাবটা কি সবার ক্ষেত্রে একই রকমই হয়? না, এই ক্ষেত্রে যেমন মনে করেন যে বাচ্চাদের ক্ষেত্রে যাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে একটু সময় লাগে, পরিপূর্ণ ব্রেন ডেভেলপমেন্ট হতে প্রায় 22 থেকে 25 বছর লাগে। আচ্ছা, আমি যদি এই স্টেজে মাদক গ্রহণ করি তাহলে আমার এফেক্ট একরকম হবে, কেন আমার ডেভেলপমেন্টটাকে একেবারে বাধাগ্রস্ত করতে, এটা আমি পার্মানেন্টলি আমি আনরিকভার পর্যায়ে যেতে পারে, বুঝতে। যদি এটা ডিপেন্ড করে আমি কতটুকু মাদক নিচ্ছি, কি মাদক নিচ্ছি, কতদিন ব্যাপী নিচ্ছি। আর বয়স্ক যেটা আমার 25 বছর পরে হয়ে গেল, তার এক ধরনের এফেক্ট করে। মহিলাদের বিষয়ে আবার স্বতন্ত্র, কেন মহিলাদের বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, মেনস্ট্রুয়াল পিরিয়ড আছে, তারপরে অনেক মেকানিজম আছে হরমোনজনিত কারণের পরিণতিতে। কাজেই বাচ্চাদের ক্ষেত্র, মহিলাদের ক্ষেত্র, অ্যাডাল্টের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, এবং এটা জানতে হবে, না জানলে আমি ট্রিটমেন্ট যে দিব, ট্রিটমেন্ট দিতে গেলে আমাকে ট্রিটমেন্টটাও তো আলাদা হবে। ট্রিটমেন্ট তো 2 ধরনের হয় আমরা জানি, সেটা হচ্ছে যে একটি কনভেনশনাল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে আনকনভেনশনাল ট্রিটমেন্ট। যদি একটু কনভেনশনাল ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাই, সেটা কি ধরনের ট্রিটমেন্ট বা এই ট্রিটমেন্টের আওতায় কি হয় আসলে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর কথা বলছেন। কনভেনশনাল ট্রিটমেন্টটা বলতে বোঝায় যে আমরা কেউ যদি মাদকে আসক্ত হয়ে পড়ি, ফার্স্ট তাকে আমরা কাউন্সেলিং, আমাদের সাইকোলজিস্টের প্রয়োজন, যে এই বিষয়ে দক্ষ, তাকে কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং করে তাকে বোঝাইতে হবে যে জিনিসটা কি, তাকে সহ তার ফ্যামিলিকে, শুধু তাকে বোঝালেই হবে না, কেন এটাতে একটা রোগ, তার ফ্যামিলি তার প্রতি কেমন আচরণ করবে, এই জিনিসটাও বোঝাইতে হবে। কাউন্সেলিং গেল মেথড 1। মেথড 2 হলো মেডিকেশন, অর্থাৎ তাকে ওষুধের মাধ্যমে, এটা মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন, সাইকিয়াট্রিক নিয়ে যারা কাজ করেন, ইনরা প্রেসক্রাইব করবেন তার কি জাতীয় সমস্যা হয়েছে, কি জাতীয় ওষুধ দেবেন। এটা চলে গেল আপনার কনভেনশনাল ওয়ে, যে এটা প্রতিষ্ঠিত, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত, সব দেশেই এটা পরিচালিত। এটা হচ্ছে কনভেনশনাল, এবং আমাদের দেশেও অনেক জায়গায় যতগুলো রিহাব সেন্টার আছে তারা কিন্তু কনভেনশনাল মেথড অ্যাপ্লাই করতেছেন।
আচ্ছা, আনকনভেনশনাল ট্রিটমেন্টটা কেমন হয়? আনকনভেনশনাল ট্রিটমেন্ট এখন দেখা গেছে কি যে সব বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন দেশ বিভিন্ন মেথড ইউজ করেন। জি। এখন আমার মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা হলো যে অ্যাডিকশন তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাকে কিছু গতানুগতিকের বাইরেও আমি ট্রিটমেন্টে চলে যাব। সেই ট্রিটমেন্টের মধ্যে একটা হলো আকুপাঞ্চার। জি। এই আকুপাঞ্চারটা উৎপত্তি হয়েছে চায়না থেকে, কিন্তু এখন দেখা যায় কি যে আপনি আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, সবচেয়ে কস্টলি ডিঅ্যাডিকশন সেন্টার সুইজারল্যান্ড, তারা আকুপাঞ্চার ইউজ করেন। আচ্ছা। আকুপাঞ্চার মেথড থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই মেথড ইউজ করেন। আমার সৌভাগ্য হয়েছিল সিঙ্গাপুরে যাওয়ার। সিঙ্গাপুরে দেখলাম, মালয়েশিয়াতেও দেখলাম, থাইল্যান্ডেও দেখলাম, আর চীনে তো আছেই। যে এই জিনিস এটা কি করে, এটা হলো আনকনভেনশনাল মেথড। আকুপাঞ্চারটা হলো আমাদের তারা যেটা মনে করে, এটা চীনে প্রায় 5000 বছর আগে থেকেও শুরু হয়েছে আকুপাঞ্চার সিস্টেমটা বিভিন্ন রকম। তবে তারা যেটা করছে, তারা গবেষণা করে তারা যেটা করে যে একটা করলো, রেজাল্ট আসতেছে, আচ্ছা রেজাল্ট আসছে, তার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কি? তখন তারা আমার একটা ব্যথা হলো, প্যারালাইসিস হলো, আমি আকুপাঞ্চার করলাম, ভালো হয়ে গেলাম। আচ্ছা ভালো হলাম, তাহলে আমার মেকানিজমটা কি? আমার মেকানিজম কি, কেন ভালো হচ্ছি? তারা গবেষণা করছে। গবেষণা করে দেখা গেছে যে আমাদের বডিতে এই জাতীয় যে চ্যানেলগুলি রয়েছে, অনেকগুলি চ্যানেল আছে, তার মধ্যে 12টা চ্যানেল মধ্য কথা ইম্পর্টেন্ট। আচ্ছা। বিভিন্ন পয়েন্ট আছে এখানে, আমরা যেসব পয়েন্ট দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলোকে বলে আকু পয়েন্ট। এর মধ্যে 361টা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, অনেক পয়েন্ট আছে, 2000-এর বেশি। এই পয়েন্টগুলোকে নির্দিষ্ট আপনার কি সমস্যা, ডি অ্যাডিকশনের ক্ষেত্রে একরকম, ব্যথার ক্ষেত্রে একরকম, প্যারালাইসিসের ক্ষেত্রে একরকম, বিভিন্ন জায়গার বিভিন্ন পয়েন্ট আছে। পয়েন্টে আমাদের সূক্ষ্ম এরকম নিডল, সূক্ষ্ম একটা নিডল আছে, এটা ওয়ান টাইম ইউজ নিডল। এটা FDA, আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলছেন যে তারা ব্যথার ক্ষেত্রে খুব ইউজ করেন, প্যারালাইসিস ক্ষেত্রে এই নিডলগুলো ওয়ান টাইম ইউজ করতে হবে, FDA গাইডলাইন। এখন সারা বিশ্বে সবাই আপনার ওয়ান টাইম ইউজ করেন। এটা এরকম সূক্ষ্ম নিডল দিয়ে এই পয়েন্টগুলোতে, বিভিন্ন যে পয়েন্টগুলোতে স্টিমুলেশন দেওয়া হয়। দিলে কি হয়, ওই যে আমরা বললাম যে আমাদের মধ্যে মনে করেন সেরোটোনিন হরমোন, নিউরোট্রান্সমিটার কমে গেছে, এটা দিলে বডির মধ্যে ন্যাচারালি সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আচ্ছা, খুবই মিরাকেলের মতো ঘটনা। যে আমি মিস্টেরিয়াস একটি ব্যাপার, মিস্টেরিয়াস একটা বিষয় যে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে মনে করেন কি যে কিছু তবে এটা করতে হবে দক্ষ হাতে। অবশ্যই দক্ষ হাতে না করলে দেখবেন কি যে আমি আকুপাঞ্চার করতেছি, আমার রেজাল্ট আসতেছে না। আমি ডি অ্যাডিকশন নিয়ে কাজ করতেছি। ডি অ্যাডিকশন আমাকে আগে একজন অ্যাডিকশন হলো, তাকে আমাকে ডিটক্স করতে হবে। আগে তার টক্সিফিকেশনটাকে নির্জীব করতে হবে। সেকেন্ডারি তাকে কি করতে হবে, তাকে আমার তার মানে এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। বিষয়টি এরকম না যে পয়েন্টগুলো সম্পর্কে যদি আমি জেনে ফেলি বা এই প্রসিডিউরটা সম্পর্কে যদি আমি জেনে ফেলি, যে কেউ এটা করতে পারবে। এর জন্য তার মেডিকেল ব্যাকগ্রাউন্ড দরকার। এর শুধু মেডিকেল ব্যাকগ্রাউন্ডের বাইরে এই বিষয়ের উপর তার দক্ষতা দরকার। আচ্ছা, কেন এখানে কোন চ্যানেল কোথায়, কোন কোথায়, কোন পয়েন্ট কোথায়। যেমন এটাকে বলে কোয়াশা, এটা চাইনিজ মেথড, অনেক দেশে ইউজ করা হয়। এই চাইনিজ মেথড এর সাথে এই এই অয়েল বা এই হার্বালটা দিয়ে এই যে চ্যানেলগুলি আছে, চ্যানেলগুলোকে স্টিমুলেশন করা হয়। স্টিমুলেশন করলে যে সাবস্টেন্সটা আমি ইনটেক করেছি তার ডিটক্স, সেটা আমাদের প্রস্রাব পায়খানার মধ্যে দিয়ে এক্সক্রিট হয়ে যায়। আচ্ছা, এক টাইম আমাদের এক্সক্রিট হয়ে গেল। দ্বিতীয় নম্বর কি, আমি আকুপাঞ্চার পয়েন্টে আমি স্টিমুলেশন দিলাম। স্টিমুলেশন দিলে আমাদের বডির মধ্যে ওই হরমোনটা নিঃসৃত হয়, ডোপামাইন নিঃসৃত হয়, সেরোটোনিন নিঃসৃত হয়, স্বাভাবিক অবস্থার মধ্যে খুব আমাদের জেনারেল নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসলে কি হলো, তাহলে দেখা যাবে কি যে আমাদের মুড, সাধারণত আমি কেন আত্মহত্যা করছি, আমার মুড খারাপ, আমি হট করে সেরোটোনিন কমে গেছে, আমি যে খাট করে দেখলাম যে আমার হঠাৎ করে চাকরি নাই, ডিভোর্স হয়ে গেলাম, বা যে কোনো দুর্ঘটনা, যে কোনো ধরনের তো নেগেটিভ অনেক ঘটনা ঘটতেই পারে আমাদের। ইনক্যাপ্ট পড়ার সাথে সাথে দেখবেন কি যে কারো মধ্যে সেরোটোনিন লেভেলটা অনেক কমে যাচ্ছে, আত্মহত্যা করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি তাকে কাউন্সিলিং, আমি প্রথমে বলছি একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। আচ্ছা, শুধু এককভাবে একটা সিস্টেমের উপর না করে তাকে কাউন্সিলিং করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে তাকে ডিটক্স করেন। ডিটক্সের আমাদের কনভেনশনাল মেথড আছে, তাকে ডিটক্সিফিকেশনের জন্য ওষুধ আছে, সেটাও ইউজ করা যাবে, এটাও ইউজ করা যাবে। করার পরে আপনি তাকে আকুপাঞ্চার করলে সে স্বাভাবিক অবস্থাতে, সে দেখবেন কি যে আমি তো বোকামি করতে গেছি, কেন আমার জীবন দেবো।
এই জাতীয়। এই যে অ্যাডিকশনের যে ট্রিটমেন্টের মধ্যে আকুপাংচার একটি প্রসেস, এই প্রসেসটা তো আসলে সব জায়গায় ফলো করা হয় না। বাংলাদেশ এটা আসলে কতটুকু কার্যকরী বা কতজন করছে? না, এখন পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশে কেউই অ্যাডিকশনের ক্ষেত্রে আকুপাঞ্চার এখন পর্যন্ত আসে নাই। বহির্বিশ্বের ইন্ডিয়া সহ আমাদের পার্শ্ববর্তী দেশ সহ অনেক দেশে তারা ইউজ করতেছে। যে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউএসএ, কানাডা, সুইজারল্যান্ড দেশগুলিতে তারা ইউজ করতেছে। আমাদের দেশে এখনো এই আকুপাঞ্চার অ্যাডিকশনের ক্ষেত্রে আসে নাই। আমাদের ক্ষেত্রে ব্যথা, প্যারালাইসিস এই ক্ষেত্রে অনেকেই আকুপাঞ্চার করতেছেন, অনেকেরই রেজাল্ট আসতেছে, অনেকেরই রেজাল্ট আসতেছে না, যারা দক্ষ হতে করতেছেন রেজাল্ট আসতেছে। আচ্ছা, আমরা তো আকুপাংচার নিয়ে কথা বলছিলাম, মেডিটেশনটাও তো একটা ভূমিকা রাখে এই অ্যাডিকশন থেকে মানুষকে দূরে রাখার ক্ষেত্রে। কারেক্ট। আনকনভেনশনালের মধ্যে আকুপাঞ্চার চলে গেল, দ্বিতীয় নম্বরে আসবে মেডিটেশন, তারপরে যোগা। জি, এগুলো সবই আনকনভেনশনাল। এবং আরেকটা আমি আমাদের যে পুলিশের হচ্ছে সেখানে আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, আরেকটা হলো এক্সারসাইজ বা পিটি। আমরা সকালে যেটা আমাদের ফোর্সের ভাষায় বলি পিটি। সকালবেলা বা যে কোনো টাইমে যদি আমরা পিটি করি, পিটি মানে সোয়েটিং বের করে দেওয়া নির্দিষ্ট টাইমে। এক্সারসাইজ জাস্ট আপনি এক্সারসাইজ বলেন, এক্সারসাইজ করলে সোয়েটিং বের হয়ে যাবে। সোয়েটিং বের হলে কিছু কিছু সাবস্টেন্স সোয়েটিং এর মাধ্যমে বের হয়ে যাবে। যোগা অনেকগুলোর স্টেজ আছে, স্টেজের একটা অংশ হচ্ছে মেডিটেশন। মেডিটেশনকে আপনি ধ্যান দিয়ে থাকতেছেন, কেন এই ক্ষেত্রে কি করে আমাদের স্পিরিচুয়াল আত্মিক একটা প্রশান্তি এনে দেয়। এবং গবেষণায় দেখা গেছে যে আপনি যদি মেডিটেশন করেন, মেডিটেশন করলে আমাদের শরীরের মধ্যে হরমোন নিঃসরণ যদি আপনি সঠিক পদ্ধতিতে সঠিক মেথডে করতে পারেন। যোগা এক্সারসাইজের মধ্যে পার্থক্য আছে। যোগাও যদি আপনি করলে আমাদের মধ্যে দেহের মধ্যে যে আপনি হরমোনাল ইমব্যালেন্স আছে সেগুলি ব্যালেন্স করতে সহায়ক করে, তবে এককভাবে না। আমি ইন্টিগ্রেটেড সমন্বিত মাধ্যমে যে কনভেনশনাল আছে, কনভেনশনাল পাশাপাশি এইগুলি নিয়ে করলে আমাদের রেজাল্ট খুব সুন্দর আসা সম্ভব। আচ্ছা, তার মানে আমরা সবসময় যেটা চিন্তা করি যে মাদকাসক্তির স্থায়ী হয়তো কোনো সমাধান নেই, এটা একেবারেই ভুল। মাদকাসক্তির স্থায়ী সমাধান সম্ভব এবং সঠিক পদ্ধতি যদি আমরা অনুসরণ করি তাহলে সেই স্বাভাবিক জীবনে এবং সুস্থ জীবনে আমরা আসলে ফিরে আসতে পারবো। আমরা অনেক সময় দেখি না যে আপনি যেটা বলছিলেন যে কুসংস্কারের বিষয়টি, মাদকাসক্ত কোনো রোগ না, এটা একটা অপরাধ, আমরা কিন্তু অনেক সময় বলি ধরনের কথা। এবং এই ধরনের জায়গা থেকে, এই স্টিগমা থেকে মানুষজন প্রকাশ করতে চায় না যে আমার পরিবারের কোনো একটি মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে। তখন তারা প্রিফার করে যে এটা যদি কোনো রিহ্যাব সেন্টারে ট্রিটমেন্টটা না হয়ে বাসায় বসে ট্রিটমেন্টটা সম্ভব করা হতো তাহলে হয়তো খুব ভালো হতো। সেটা কি আদৌ সম্ভব? আসলে যে খুব সুন্দর কথা বলছেন যে আমাদের সমাজ ব্যবস্থা এখনও স্টিগমাটাইজড মাদকের ক্ষেত্রে, যে আমারই আত্মীয় যদি হতে চায় আমি প্রকাশ করতে চাই না, সমাজ কি চোখে দেখবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। মনে করতে হবে যে ডায়াবেটিস, আমার ডায়াবেটিস হলে আমি যাচ্ছি না। কিন্তু এটা কিন্তু একটি মানুষ মনে করলেই পুরো বাস্তবতা চেঞ্জ হয়ে যাচ্ছে না, পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, সবাইকে মনে করতে হবে। ইফ এভরিবডি সেজ নট মি, নাথিং গেটস ডান। যদি সবাই বলে আমি না কিছুই ঘটবে না, এক স্থান থেকে এক স্থান থেকে শুরু করতে হবে। শুরু করলে কি হবে, এবং এটা আলোচনায় আনতে হবে। আলোচনায় আনলে আস্তে 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 আমি মনে করি যে এটা চেঞ্জ আসবে। আমরা যখন এর সায়েন্টিফিক যারা এই বিষয়ে দক্ষ আছেন তাদের পরামর্শ নিই এবং এটা আলোচনা করি, আলোচনা করলে এই স্থানটা বেরিয়ে আসবে। আসলে এই স্টেজে আমরা মনে করতেছি এটা স্টিগমাটাইজড আমি বলবো না, একটা সার্টেন পিরিয়ড পরে দেখবেন কিছু না, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিজিজ। কিন্তু আমাকে যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে দিস ইজ ব্রেন ডিজিজ, কাজে একটা ব্রেন ডিজিজ, আমার স্ট্রোক হচ্ছে ব্রেন ডিজিজ, আমার প্যারালাইসিস হচ্ছে ডিজিজ, তাহলে এটাও এক ধরনের ডিজিজ। এই ডিজিজটা যখন আমি স্বীকৃতি পাবো, স্বীকৃতি পাইলে কেউ হলো তাহলে আমি লুকিয়ে রাখবো না, প্রপার জায়গা যাব। এখন সমস্যাটা যেটা হয়ে দাঁড়াইছে যে আমি প্রপার কারা এটা ভালো ট্রিটমেন্ট করতেছে আমার তো সে ধারণা নাই। হ্যাঁ ভাই, যেটা জিজ্ঞেস করছিলাম যে বাসায় কি ট্রিটমেন্ট সম্ভব এটা? না, এটা বাসাতে ওইভাবে ট্রিটমেন্ট করা খুব দুরূহ কাজ। কেননা আপনার এই এটা করতে গেলে আপনাকে ফার্স্টে ডিটক্স করতে হবে, তারপরে রিহ্যাবের অনেকগুলো প্রোগ্রাম ফলো করতে হবে, প্রসেস আছে। এই প্রসেসগুলো হ্যাঁ ফ্যামিলিকে কাউন্সিলিংয়ের আওতায় আনা যাবে, কিন্তু ট্রিটমেন্টটা যে অলরেডি অ্যাডিকশন হয়ে গেছে, রোগীতে পরিণত হয়ে গেছে, বা অনেকে ক্লায়েন্ট বলেন, আমি রোগী বললে তেনারা ডিফার করেন, না এটা রোগী না ক্লায়েন্ট। আমরা যেটা ব্রেন ডিজিজ ওয়ার্ল্ড বলতে চাই তাহলে আমি কেন এটা রোগী, ঠিক আছে আমি ধরলাম ক্লায়েন্ট। ক্লায়েন্টকে আপনি যে হয়ে গেছেন তিনাকে পরিপূর্ণ চিকিৎসা দিয়ে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য বাসাতে সম্ভব নয়, তাকে যে কোনো একটা
আদর্শ যেখানে প্রপার হতে চিকিৎসা, সেই চিকিৎসালয়ে আসতে হবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আরো অনেক কিছু জানার আছে ভাই। একটা ছোট বিরতি নিয়ে তারপর আবার ফিরছি আমাদের আলোচনায়। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা বিষয়ভিত্তিক আরো অনেক কথা শুনবো। আর টিভির সাথে থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। ভাইয়া, এবার একটু আসতে চাই যে এই যে মাদকাসক্ত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তারা আসলে বুঝে না বা তাদের পরিবারগুলো আসলে বুঝে না যে মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কোথায় যাওয়া উচিত বা প্রাইমারি ট্রিটমেন্টটা আসলে কি হওয়া উচিত, সে ব্যাপারে আপনি যদি একটু বলতেন। কারেক্ট। এখন সেটা জানতে গেলে জানতে হবে যে ডিটক্স বা ডি অ্যাডিকশন সেন্টার, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, অধিদপ্তরে একটা লিস্ট আছে, সেখান থেকে রেজিস্ট্রেশন নিয়ে অনেকে এটা কাজ করতেছেন। সেখান থেকে আমরা জানতে পারি যে হ্যাঁ কারা এইসব বিষয়ে কাজ করতেছেন, কাদের প্রোফাইল কেমন, কারা ভালো চিকিৎসা দিচ্ছেন, আমরা কিন্তু খুব সহজেই জানতে পারি। বা বিশেষ করে আমি পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ছিলাম বেশ দীর্ঘদিন যাবৎ। এরপরে যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো একটা ডি অ্যাডিকশন সেন্টার পুলিশের ব্যানার করার জন্য, আমি ডাক্তার, MBBS ডক্টর, আমি পোস্ট গ্রাজুয়েট করছি, কিন্তু ডি অ্যাডিকশন বিষয়ে কিন্তু সেই ধারণা আমার ছিল না। আমি কি করলাম, আমি ওই মাদক অধিদপ্তরে গেলাম, লিস্ট নিলাম, লিস্ট নিয়ে আমি প্রায় 30টার বেশি সেন্টার ভিজিট করলাম। আচ্ছা, কোন সেন্টারগুলো কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছে, এক্সিস্টিং আমাদের দেশে প্রচলিত কনভেনশনাল কি আছে, ফার্স্ট আমি সেটার উপর নিলাম। নেওয়ার পরে ইন্টারনেটে আমি ঘাটাঘাটি শুরু করলাম যে বিশ্বের কোথায় কি চলতেছে। তারপরে বিভিন্ন জায়গায় যে আমার ফ্রেন্ড আছে কানাডা, USA, এখানে যাওয়া শুরু করলাম, এদের সাথে যোগাযোগ শুরু করলাম। যোগাযোগ শুরু করার পরিণতিতে বুঝতে পারলাম যে না, আসলে আমাকে বিষয়টি সম্পর্কে আপনি জানলেন। হ্যাঁ, একটা ডি অ্যাডিকশন সেন্টার দিতে গেলে আমাকে এইভাবে সমন্বিতভাবে আসতে হবে। এখন কারো যদি কেউ অ্যাডিকশন হয়েই যায়, তবে তাকে এরকম একটু সার্চ করতে হবে যে আসলে কোথায় গেলে আমি আমার এই রিলেটিভস ভালো চিকিৎসা পাবে। অর্থাৎ তাকে ভালো চিকিৎসা বলতে আমি বুঝাচ্ছি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। জি, কিন্তু ভাই যাদের আসলে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়, ব্যাপারটা কিন্তু আনএক্সপেক্টেড, যে আমি কখনোই প্রত্যাশা করিনি আমার পরিবারের কেউ মাদকাসক্ত হয়েছে। এই বিষয়টি যখন সামনে আসে, প্রথমে অ্যাকসেপ্টেন্স প্রবলেম কিন্তু অনেক বেশি হয়, যে আমি অ্যাকসেপ্ট করতেই পারছি না। তখন আসলে এত রিসার্চ করার সময় কিন্তু থাকে না। সো প্রাইমারিলি কি করা উচিত সেই সময়টাতে, বা কোথায় যাওয়া উচিত? আমি যদি মনে করেন কিছু সেরকম আমার ডি অ্যাডিকশন সেন্টার পরিচিত না বা জানি না, শুনি না, আমি একজন সাইকোলজিস্ট বা একটা সাইকেট্রি বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হব। স্বর্ণপন্ন হলে কিন্তু প্রাইমারি তিনি ডিটেক্ট করে ফেলবেন যে আমি আমার সমস্যাটা কি, তিনি কিন্তু সঠিক পরামর্শ দেবেন। আমি যদি একজন দক্ষ মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাই, দক্ষ সাইকোলজিস্টের কাছে যাই, তাহলে কিন্তু আমার সমস্যার একটা গাইডলাইন পথে আমি পেয়ে যাব। যদিও এটা কিন্তু এমন কোনো ডিজিজ না যে ডিজিজ যে আমাকে একজন প্রেসক্রাইব দেবে, ওষুধ খাবো ভালো হয়ে যাবে, কিন্তু আমাদের মেন্টালিটিটা এরকম। এখন বিদেশ আর আমাদের দেশের মেন্টালিটিটা কিছুটা চেঞ্জ আসছে। বহির্বিশ্বের উন্নত দেশগুলিতে তারা চায় যে ওষুধবিহীন চিকিৎসা। আমি যদি কেন, ওষুধ ইটসেলফ এ কেমিক্যাল, কাজে আমি যদি দীর্ঘদিন ধরে যে কোনো ওষুধ খাই না কেন, কোনো না কোনো রকম সাইড এফেক্ট বা হতেই পারে। তারা যদি প্রকৃতপক্ষে এমন কোনো চিকিৎসা আমি আছে যেটাতে আমি ওষুধ ছাড়া ভালো হচ্ছি, ইউরোপ আমেরিকাতে বলেন, সেই দিকে থেকে ধাবিত হয়। আর আমি কি মনে করি, আমি মনে করি যে আমার কিছু হলো, আপনি ওষুধ লিখে দেবেন, আমি ডাক্তার ওষুধ লিখে দেবো, ওষুধ খাবো, ভালো হয়ে যাবে। এই অ্যাডিকশনটা সেই যেহেতু রোগ না, ব্রেন ডিজিজ। ব্রেন ডিজিজ করতেও সময় লাগে, ব্রেন ডিজিজ ভালো হইতে অনেক সময় লাগে। ওই সময়টা আমাকে ধৈর্য ধরে থাকতে হবে। আবার আমাদের ধৈর্যের ইয়েটা কম। যদি মনে করেন যে আপনি বুঝাইলেন, ইয়ে করলেন, ঠিক আছে রাখলাম, কিছুদিন অল্প সময়ের জন্য সেই মোটিভেশনটা থাকে, পরে লং রানে গিয়ে ওই মোটিভেশনটা কাজ করে না। বাংলাদেশে যে রিহ্যাব সেন্টারগুলো আছে সেগুলো এখন কি অবস্থায় আছে, বা সেখানকার যে প্রসিডিউর ফলো করা হচ্ছে সেটা কতটা আদর্শ মডেলটা ইউজ করা হচ্ছে, সেখানে সেই প্রসিডিউরটা ফলো করা হচ্ছে? এতক্ষণ আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে আসলে এটা একটা ব্রেন ডিজিজ, কাজেই এটা আমাদের ব্রেনের উপর, নার্ভের উপর, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট করে। যে নার্ভটা ডিজেনারেটিভ অর্থাৎ ক্ষয় হয়ে যাচ্ছে, কি রিজেনারেটিভ করা সময় সাপেক্ষ ব্যাপার, এবং শুধু এককভাবে কোনো একটা সিস্টেম দিয়ে ভালো করা সম্ভব নয়। এটা একটা ইন্টিগ্রেটেড, যার ধরুন কি প্রয়োজন, যার ধরুন আমরা পুলিশের ব্যানারে মানিকগঞ্জে একটা উদ্যোগ নিচ্ছি, বিশাল এরিয়া নদীর তীরে, যেখানে আমরা অলরেডি বেশ কিছু জমি প্রক্রিয়া করে ফেলছি, 9 বিঘা মতো, 9-10 বিঘা।
আরও জমি প্রক্রিয়াধীন আছে। আচ্ছা। আমরা ওখানে 50 বিঘার মতো অ্যাপ্রক্সিমেট নিয়ে ওখানে কি থাকবে, নদী থাকবে, গ্রিন থাকবে, গার্ডেন থাকবে, খেলার মাঠ থাকবে, সুইমিং থাকবে। তার মানে একজন রিক্রিয়েশনাল যত রকমের সুযোগ সুবিধা থাকে, রিহ্যাবের জন্য ট্রেনিং থাকবে, করব। এর পাশাপাশি এইরকম যদি আমরা একটা করতে পারি তাহলে কি হবে, তাকে এবং নিয়ে আমি শর্ট টাইমে না, তাকে একটু দীর্ঘ টাইমে রাখতে হবে। তার মনস্তাত্ত্বিক উপর যে চেঞ্জগুলো আসছে, ডেভিয়েশনগুলো আসছে, সেইগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনতে প্রকৃতির সংস্পর্শে, পানির সংস্পর্শে রাখতে হবে। কনভেনশনালের পাশাপাশি এইগুলো রাখতে হবে। এইগুলো রাখতে পারলেই তাহলে সম্ভব। জি, যে কথা বলছেন যে বাংলাদেশে অনেকে চেষ্টা করতেছেন, অনেকে কিন্তু চেষ্টা করতেছেন, অনেকেই ভালো করতেছেন। এই চেষ্টাটা কিন্তু ভাইয়া সরকারিভাবে আমরা দেখছি, আবার বেসরকারি পর্যায়েও এই ধরনের কাজ করা হচ্ছে, কিন্তু সেটার গুণগত মানের কথা যদি বলি, যে সঠিক ট্রিটমেন্টটা কি আসলেও দেয়া হচ্ছে? চেষ্টা করতেছেন অনেক ক্ষেত্রেই চেষ্টা করতেছেন এবং দিচ্ছেন বিধায় তো সমাজ ব্যবস্থা এরকম চলে আসতেছে। মনে করেন সরকারি পর্যায়ে আছেন, তেজগাঁতে আমাদের একটা কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে সরকারিভাবে, এবং বিভিন্ন বিভাগীয় 5টা বিভাগীয় শহরে 5টা আছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অধীনে আপনি আরও এক্সটেনশন করতেছেন, কেন্দ্রীয়টাতে বেড সংখ্যা বাড়াচ্ছেন, সরকারিভাবে কিন্তু আসছেন। শুধুমাত্র বেড সংখ্যা বাড়ানোই কিন্তু একমাত্র ইমপ্রুভমেন্টের লক্ষণ না, আরও অনেক কিছু ব্যাপার থাকে, যে প্রপার ডক্টর বা যারা স্কিল ডক্টর তাদেরকে নিয়ে এসে কাজ করা। আমরা কিন্তু অনেক জায়গায় অভিযোগ পাই যে স্কিল ডক্টর নাই সেখানে। অ্যাবসলিউটলি কারেক্ট। এর পাশাপাশি যে বেসরকারি পর্যায়ে অনেকে এগিয়ে আসছেন, তা আমি ঘুরতে ঘুরতে আমার একটা প্রতিষ্ঠান কথা মনে পড়ে, খুব ভালো লাগেছে আমার। তার কেন অ্যাডিকশন, কিছু কিছু ওষুধ আছে যে অ্যাডিকশনগুলো আত্মহত্যা প্রবণত হয়। আপনি ডিটক্সের আগে আমরা কেন যে সাবস্টেন্সটা নেওয়ার আগে কোনো কোনো ক্ষেত্রে আমি যদি ওটা নিই আত্মহত্যা করতে যাব, অর্থাৎ আমাকে আপনি নেওয়ার পর ঠিক আছে আপনি ডি অ্যাডিকশন একটা সেন্টারে নিলেন, নেওয়ার পর দেখা যাবে যে আশেপাশে যে জিনিস আছে আমি এটা তার আছে, তার দিয়ে আমি ফাঁসি দেওয়ার চেষ্টা করব। ওখান থেকে একটা গ্লাস আছে, গ্লাস আমি পেটের মধ্যে নিয়ে শুরু করব, এরকম কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। তা এর মধ্যে একটা সেন্টার আমার খুব ভালো লেগেছে, আমার মনে পড়ে, এবং আমাদের পুলিশের যেটা করতেছি আমি অনেকটা ফলো করার চেষ্টা করতেছি, যে যার যেটা ভালো সেটা পিক করে আনার আমি চেষ্টা করতেছি, মডেলটা ফলো করার চেষ্টা, মডেলটা কেন বিভিন্ন জনের বিভিন্ন ক্যাটাগরি ভালো। তার মধ্যে প্রমিস যেটা করছে তার একটা জিনিস খুব ভালো লাগছে। সে মনে করেন যে ডিটক্সের আগে নতুন আসে সে হঠাৎ করে যে ফাঁসি দেবে, সিলিং ফ্যান নাই, তার কি আছে এসি সিস্টেম আছে, এবং ওই যে আছে যে পাশেতে ঝুলানো ফ্যান, যে ঝুলানো ফ্যানে আপনি একটা সার্টেন ওয়েট 20 কেজি বা 15 কেজির বেশি নিলে আপনি খুলে পড়বে। ওয়াল হ্যাং যে ফ্যান আছে, আমার তো খুব ভালো লাগছে। কেন আমার ব্রেন তো তখন কাজ করতেছে না, এখন মনে করেন খোদা না করতে আমি ওটাতে ঝুলে গেলে আমি নিচে পড়ে যাবো, অর্থাৎ আমি ফাঁসিটা সম্ভব না। আরেকটা খুব ভালো লাগছে যে পর্দা, এখন আপনি স্ট্যান্ডার্ড দিতে গেলে, আপনাকে পরিবেশ দিতে গেলে কিন্তু এইসব দিতে হবে, যে আপনাকে একটা ভালো একটা পরিবেশ দিতে হবে। পরিবেশ না থাকলে কিন্তু একটা মাইন্ডসেটের উপর এফেক্ট করবে না। সে পর্দার সিস্টেমটা, পর্দা আমি দেখি যে টান দিলে খুলে আসে, আমার খুব সুন্দর সিস্টেম। অর্থাৎ কেউ যদি দিতে গেলে কেন সিস্টেমটা এমনভাবে করা যে পর্দাটা খুলে আসবে, খুলে আসলে কিন্তু আমি যে ফাঁসি দিতে অ্যাটেম্পটা নিতে পারবো না। আর একটা জিনিস খুব ভালো লেগেছে, গ্লাসে আপনি হাত দিতে পারবেন না, তা জানলার আগে একটা নেট দেওয়া, অর্থাৎ মনে করেন যে আমি যে গ্লাস নিয়ে আমি কিন্তু সুইসাইড অ্যাটেম্প নিতে যাব, ওই নেটে, এবং নেটটা এত না যে আমি হাত দিয়ে মুচড়ায় খুলতে পারবো, নেটটাও বেশ শক্তিশালী, পারবো না। বাথরুমের মধ্যে গ্লাস সিস্টেম নাই, তারপর বাথরুমের মধ্যে সাউন্ডটা যেটা দিছে ওটা যদি একটু ওয়েট হয় খুলে পড়ে। আরেকটা সিস্টেম খুব ভালো লেগেছে, কেন এই জাতীয় তো কখন কি করবে আপনি রাখতে পারবেন না। ডোরগুলোতে ম্যাগনেট সিস্টেম দেওয়া। ম্যাগনেট সিস্টেম বলতে বোঝায় যে লক। আমি মনে করেন যে আপনি বাইরে থাকলেন, আপনি যতই ওয়াসার দেন না কেন, আমি ভিতরে লক করে আমি অঘটন ঘটালাম, সে দেখলাম কি যে দরজা আপনি দেবেন ম্যাগনেট সিস্টেম, অর্থাৎ আমার ডক্টর, নার্স বা সুপারভাইজার ঢুকতে পারে। যার ফলে প্রাইমারি স্টেজে ডিটক্স পিরিয়ডের আগে কারো মধ্যে যদি এই জাতীয় অ্যাটেম্প থাকে, সেই জিনিসগুলো এগুলো, এবং আমার পুলিশের যেটা করতেছে, আশা করি যে এই সমস্ত সিস্টেমগুলো আমার থাকবে। আচ্ছা, অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা করি, যে ভালো ট্রিটমেন্ট যেন বাংলাদেশেই সম্ভব হয়। কারণ আমাদের অনেকের কিন্তু এরকম বিশ্বাস যে বাংলাদেশে আসলে ভালো ট্রিটমেন্ট হয় না, এবং যারা একটু সম্পদশালী তারা এই ধরনের ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে চলে যায়। তো দেশের বাইরের যে ট্রিটমেন্ট এবং আমাদের দেশের যে ট্রিটমেন্ট, এইগুলোর মধ্যে পার্থক্যটা কোথায়? এই ক্ষেত্রে আমার কিছু, কেন এটাতে প্রচুর ঘোরাঘুরি করছি, আপনার মেডিকেলের যে সমস্যা
আপনার ক্যান্সার হলো, আপনার বা অসুখ হলো, ইয়ে হলো, আপনি বাইরে যান ট্রিটমেন্ট, দ্যাটস ওকে। আপনি সিঙ্গাপুরের ট্রিটমেন্ট সিস্টেম, মাউন্ট এলিজাবেথ আমি ভিজিট করছি, ওয়ার্ল্ড ক্লাস, জেনারেল হাসপাতাল বা অন্য জায়গা। এই ক্ষেত্রে পদ্ধতির সঠিক হবে না। কেন হবে না? কেন এটা তো ওরকম না যে আপনি গেলেন ডায়াগনোসিস করলে ওষুধ দিলে ভালো হলো। আপনাকে কি করতে হবে? ডেইলি রুটিন একটা কাউন্সেলিং করতে হবে, ফলো আপ। সকালে উঠবেন, সকালে উঠে আপনি কি করবেন, পরে টিচার ক্লাস নেবে, ক্লাস নেওয়ার পরে আপনাকে একটা নির্দিষ্ট কাজে বিজি রাখবে, এরপরে গার্ডেনে দেবে, এরপরে অমুক যাবে তমুক যাবে। এই যে একটা ডেইলি রুটিনটা যখন আপনি বাইরে যাচ্ছেন, বাইরের কৃষ্টি কালচার অনুযায়ী হচ্ছে তার কাউন্সেলিংটা, সেই ল্যাঙ্গুয়েজে সেই কৃষ্টি কালচার অনুযায়ী। আমি তো অ্যাডাপ্ট না, আমি তো ছোটবেলা থেকে আমাদের এই কৃষ্টি কালচারের অভ্যস্ত, যার ফলে যারা বাইরে যাচ্ছে খুব যে বেশি রেজাল্ট আসতেছে সেটা কিন্তু আমি এক্সপেক্ট করি না। আমি কয়েকজনের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিল দীর্ঘদিন যাবত, এবং বাইরে গেলে অনেক জায়গায় কিন্তু 6 মাসের একটা প্রোগ্রাম দিয়ে দিচ্ছেন, অনেক জায়গায় সর্বনিম্ন বোধহয় 4 মাসের একটা প্রোগ্রাম দিচ্ছেন, 4 মাস 6 মাস থেকে আসতেছেন, বা 1 বছরও স্টিল ইন্ডিয়ার কোন জায়গায় যে 1 বছর থেকে আসতেছেন, কিন্তু রেজাল্টটা ওইভাবে আসতেছে না। ওই যে কৃষ্টি কালচার কত পার্থক্য, কেন আমি যে কৃষ্টি কালচারে মানুষ হয়েছি, আমার যে প্রোগ্রাম, আমার যে রুটিন শিডিউল, আমার যে টিচার ক্লাস নেবেন, আমার যে কাউন্সিলিং দেবেন, মানে আমার যে লাইফস্টাইল সেটার সাথে অ্যাডজাস্টেবল হয় বাংলাদেশের ট্রিটমেন্টটা। কারেক্ট। আচ্ছা, কাজে ডি এডিকশনের ক্ষেত্রে আমাদের দেশের যারা ভালো সেন্টার আছে এইগুলিতে যাওয়াটা শ্রেয়, এবং আমাদের অনেকেই এই ভালো সেন্টারগুলো আরও আপডেট করার চেষ্টা করতেছেন, আরও ইয়ে করার চেষ্টা করতেছেন, তারাও প্রতিনিয়ত কিন্তু চেষ্টায় আছেন। এবং পাশাপাশি যে দক্ষ সাইকিয়াট্রিক ডক্টর নিয়ে আসতেছেন, মনোরোগ বিশেষজ্ঞ, দক্ষ সাইকোলজিস্ট আনতেছেন, যিনারা, আমি যদি দক্ষ না হই তাহলে আমি তাকে যে কাউন্সিলিং করব, কাউন্সিলিং কী করব, আর তার মোড চেঞ্জ বা তার ডিপ্রেশন লেভেল কোন পর্যায়ে আমি জানি না, তাহলে তো হবে না। কাজে দক্ষ ডক্টর রাখতেছেন অনেকেই, কাজে এর মাধ্যমে একটা সমন্বিত চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে বলে আমি মনে করি। আচ্ছা, মাদকাসক্তের যে ট্রিটমেন্টটা সেটা তো লাইফ লং একটা প্রসেস, এটা তো আসলে কোনো শেষ নেই ট্রিটমেন্টে, সারা জীবনই এক রকমের হিলিংয়ের মধ্যেই থাকতে হয়, এই প্রসেসের মধ্যে থাকতে হয়। আপনি যেটা বলছেন 3 মাস বা 6 মাস বা 1 বছর এই ধরনের আছে, এটা কি ধরনের মাদক নিচ্ছে তার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্টটা কত দিনের হবে? আসলে জাস্ট আপনি খুব সুন্দর কথা বলছেন, জাস্ট আপনি ধরেন যে ডায়াবেটিস রোগের সাথে, ডায়াবেটিস রোগগুলি কি হয়, আমার ব্লাড সুগার অনেক বেড়ে গেল, আমি ডক্টরসের কাছে গেলাম, তিনি আমাকে একটা রুটিন ধরাই দিলেন, নির্দিষ্ট টাইম ফলো আপ দিচ্ছেন। অর্থাৎ আমি কিন্তু নিয়ন্ত্রিত লাইফের মধ্যে থেকে সম্ভব ডায়াবেটিস নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকা উইদাউট এনি কমপ্লিকেশন সম্ভব। আমার পরিচিত একজন আছে, প্রায় 35 বছর ডায়াবেটিস আছে, উনি সব কিছু রুটিনলি ফলো করেন, ইয়ে করতেছেন, এখন 72 বছর বয়স, আলহামদুলিল্লাহ, উইদাউট এনি কমপ্লিকেশন আছেন। আপনি ঠিক এটাকে সেরকম একটা ডিজিজ মনে করেন। আচ্ছা, যে ডি অ্যাডিকশন ওরকম একটা ডিজিজ। ডি অ্যাডিকশন আপনি খুব সুন্দর জায়গা বলছেন যে 3 মাস গেলাম বা 6 মাস গেলাম, ভালো হয়ে চলে আসলাম না, তাকে ফলো আপে রাখতে হবে। অর্থাৎ আমি একটা সার্টেন পিরিয়ডের পরিণতিতে আমাকে একটা ফলো আপে রাখতে হবে, যে নিয়মিত যে আমার কি চেঞ্জ হচ্ছে, আমার বিহেভিয়ারগুলো কি হচ্ছে, আমার আদার্স আমার বায়োলজিক্যাল কোনো চেঞ্জ আসতেছে কিনা, এই জিনিসগুলো একটা ফলো আপের মধ্যে রেখে আমার দক্ষ ডক্টর থেকে ফলো আপ রাখলে তাহলে এটা ইয়ে করা সম্ভব, অর্থাৎ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। সেক্ষেত্রে গ্রুপ হিলিং বা গ্রুপ কাউন্সেলিং কতটুকু হেল্প করে? হ্যাঁ, খুব ভালো কাজ করে। গ্রুপ হিলিংটা 2 ভাগে, একটা হচ্ছে আপনার এই ট্রিটমেন্ট চলাকালীন, আর একটা ট্রিটমেন্টের পরে। জি, এখন দেখা যায় কি যে আমাদের দেশে অনেক সেন্টারই আছে যেনারা ট্রিটমেন্ট চলাকালীন অনেকেই দিয়ে থাকেন। আফটার ট্রিটমেন্ট কয়জন দেন? জি, কেন আপনি মনে করেন যে আপনার সাথে আপনার একজন রোগী হলো, আমরা ঠিক আছে আপনি 3 মাসে একটা প্রোগ্রাম করলেন, 4 মাসে একটা প্রোগ্রাম করলেন, আপনি চলে গেলেন, ব্যাস। নট এখানে কিন্তু শেষ না, এর পরবর্তী স্টেজেও আপনাকে নিয়মিত ফলো আপে রাখা, আপনার গার্জিয়ানের সাথে ফলো আপে রাখা, ইন্টারাকশন করা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু করতেছেন। তিনাদের কন্ট্যাক্ট আমি যে দেখলাম কিছু ভালো সুন্দর কন্ট্যাক্ট নাম্বার আছেন, এবং কিছু সেন্টার দেখলাম কি যে যারা অ্যাডমিশন থাকে এদেরকে মাঝে মধ্যে বাইরে বেড়াইতে নিয়ে যান। তবে এখন কোভিডের কারণে রেস্ট্রিক্টেড, কোভিডের কারণে সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু উইদাউট কোভিড পিরিয়ডে তাদের রিক্রিয়েশনাল করতেছেন, কিন্তু আছে কিন্তু। জি, আপনি যেরকম প্রমিসেসের কথা বলছিলেন, প্রমিসেস সহ আরো বেশ কিছু রিহ্যাব সেন্টার আছে যারা খুব ভালো কাজ করছে এবং প্রপার ট্রিটমেন্টটা সেখানে দেওয়া হচ্ছে, কিন্তু অনেক জায়গায় আছে যেখানকার ট্রিটমেন্টগুলো আসলে মানসম্মত না বা প্রপার না। সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ কি কিছু করছে যে তাদেরকে আসলে সিলেক্ট করে
তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে আরেকটু স্কিলড করানো, এই বিষয়গুলো নিয়ে কি কাজ করছেন বা কাজ করার ইচ্ছা আছে? আসলে মাদক নিয়ে সরকারিভাবে কাজ করার জন্য অথরাইজড আছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জি, পুলিশ তার আইন শৃঙ্খলা নিয়ে কাজ করতেছেন এবং পুলিশের ব্যানারে আমরা যেটা করতেছি পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে। কাজেই এই ক্ষেত্রে কেন আমাদের আইজিপি স্যারের একেবারে ব্যক্তিগত উদ্যোগেই যে আমি এটা সোসাইটির জন্য করব, সামাজিক দায়বদ্ধতা থেকে, ঠিক আছে কেউ অ্যাডিকশন হলো তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসলাম, কোর্টে চালান দিলাম, এটাই শেষ না। আচ্ছা এরপরে কি হলো, বেরিয়ে সে আবার ওই সব খাবে, তাহলে তো আমি সমাজের জন্য কিছু করতে পারলাম না। সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়ে আসে হ্যাঁ আমি তাকে চিকিৎসা দিয়ে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো, এটা করতে। এবং চিকিৎসার মধ্যে একটা পার্ট কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্ট। লাইফস্টাইল অফকোর্স লাইফস্টাইল ম্যানেজমেন্ট এটা চিকিৎসকের একটা পার্ট। তা আমরা যেটা এটা শুরু করতেছি, শুরু করার পরে আমরা চেষ্টা করব যে একটা অ্যাসোসিয়েশন অলরেডি একটা আছে, অ্যাসোসিয়েশন করে কিভাবে যাদের নিম্নমানের এর আপগ্রেড করা যায়, বা আমরা যে জ্ঞানের স্বয়ংসম্পূর্ণ সেটা আমরা বিশ্বাস করি না। যেখানে দক্ষ আছে, দক্ষতার সংস্পর্শে আসবে, সেজন্য কিন্তু আমি বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের যে লিডিং পর্যায়ে আছে আমি তাদের সাথে যোগাযোগ করতেছি, ডি অ্যাডিকশন নিয়ে কাজ করতেছেন, বহির্বিশ্বে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতেছি। আমি হোপফুলি আশা করি ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম করব, একটা অ্যাসোসিয়েশন করার ইচ্ছা আছে যে রিয়েলি জনগণ যেন উপকৃত পায় যে এর থেকে, এবং যাদের মানসম্পন্ন কিভাবে মানসম্পন্ন করা যায়, পরস্পর নলেজ শেয়ারিং করবো। আমার যেটা ঘাটতি আছে সেটা আমি অপর থেকে নেব, আমার যেটা আছে সেটা অপরকে দেওয়ার চেষ্টা করব। আমার মূল টার্গেটটা কি, বাংলাদেশি জনসাধারণ যেন উপকৃত হয়, সেই লক্ষ্যকে নিয়ে আমরা এগোচ্ছি। আচ্ছা, মাদকের ছোবল কিন্তু সব বয়সের বা সব পেশার মানুষদেরকেই এই আঘাতটা এনেছে। বাংলাদেশ পুলিশের মধ্যেও কিন্তু এই বিষয়টি আছে যে অনেকেই মাদকাসক্ত, তো তাদেরকে নিয়ে কি আপনারা কাজ করছেন বা আপনাদের প্ল্যানিংটা কি আসলে? আমরা পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে যেটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করেছি, এটা জনসাধারণের জন্য, সবার জন্য উন্মুক্ত। আপনি জানবেন যে সরকারি চাকরিতে যারা অ্যাডিকশন থাকে তাদের চাকরিতে থাকার কোনো সুযোগ নাই, এবং অলরেডি কিছু পুলিশ সদস্য যারা অ্যাডিক্টেড ছিলেন তারা চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাজেই সরকারি চাকরিতে থাকার কোনো সুযোগ নাই। আমরা জনসাধারণের জন্য, সর্বসাধারণ জন্য, XYZ যেই হোক না কেন, সে যদি অ্যাডিক্টেড থাকে তাকে আমরা চিকিৎসা দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করব। আচ্ছা, বাংলাদেশ পুলিশের উদ্যোগে আপনারা যেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেটা জনসাধারণ প্রত্যেকের জন্য, কিন্তু এখানে তো আমাদের দেশে অনেক স্ট্রিট চিলড্রেন আছে যারা মাদকাসক্ত দিনে দিনে আসলে মাদকাসক্ত হয়ে পড়ছে। তাদেরকে নিয়ে কি আপনারা কোনো কাজ করার ইচ্ছা আছে, যে তাদেরকে ধরে নিয়ে এসে সুন্দর এবং স্বাভাবিক জীবন? কারণ আমরা রাস্তায় বের হলে দেখি যে কোনো একটি রাস্তার বাচ্চা ডান্ডি খাচ্ছে, তো তাকে নিয়ে তো আসলে কেউ নিরাময় কেন্দ্রে যাবে না। আপনাদের একটা দায়িত্ববোধের জায়গা আছে বা দায়বদ্ধতার জায়গা আছে সমাজের প্রতি, তাদেরকে নিয়ে সুস্থ বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার। সেক্ষেত্রে কি আপনাদের এই পুনর্বাসন কেন্দ্র কি সহযোগিতা করবে? বাংলাদেশ নার্কোটিক্স ডিপার্টমেন্ট অধীনে কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র তেজগাঁতে যেটা আছে, সেখানে স্ট্রিট চিলড্রেনদের নিয়ে কাজ করা হচ্ছে। আচ্ছা, অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি কেউ অ্যাডিক্টেড হয়ে থাকে, ছোট বাচ্চাটা বা যে কোনো বয়সী যে কেউ হোক, সেখানে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং বিভিন্ন বিভাগীয় শহরে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা প্রতিপালন করে আসছে। আমরা প্রথমে ফোকাস দিচ্ছি যে সর্বসাধারণ যেন একটা স্বাভাবিক জীবনে একটা উন্নত মানের, কেন এই ক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র আপনি দিলেই হবে না, কারণ আমাদের ব্রেনের মধ্যে 60% হচ্ছে DHA ফ্যাট দ্বারা নির্মিত, যারা পলি আনস্যাচুরেটেড ফ্যাট। আমাকে খাবারের সাথে কি মেনু থাকতে হবে, থাকতে হবে, আমরা এখানে ওই মানের একটা করতে চাচ্ছি। করার পরবর্তী স্টেজে ফেজ বাই ফেজ আমরা অন্যান্য অ্যাড্রেসগুলি, যেমন বাচ্চাদের নিয়ে এখানে আমরা পুরুষ মহিলা বোধ নিচ্ছি ট্রিটমেন্টের ব্যবস্থা। এরপরে ভবিষ্যতে আমরা আস্তে আস্তে কার্যক্রমগুলো আরো বৃদ্ধি করব। ভাই, আমরা যেটা বুঝি বা আমরা যেটা জানি যে এই মাদকাসক্তের ট্রিটমেন্টটা বেশ সময় সাপেক্ষ তো আছে এবং ব্যয় সাপেক্ষ। সেক্ষেত্রে আপনাদের এই পুনর্বাসন কেন্দ্রটি কতটুকু ব্যয় সাপেক্ষ হবে বলে আশা করব? আপনাকে মানসম্মত চিকিৎসা দিতে গেলে আপনাকে কিছু খরচ করতেই হবে। আমি ভালো সাইকোলজিস্ট নিয়ে আসবো, ভালো দক্ষ ডক্টরস নিয়ে আসবো, ভালো পরিবেশ দেবো, ভালো খাবার দেবো,
দিতে গেলে যা লাগে। তবে আমরা চাচ্ছি যে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থেকে যেন সাধারণ জনগণ অ্যাকসেপ্ট করতে পারে, জি। সেই দৃষ্টিকে রেখে এবং টেকসই হয়, টেকসই। এবং আমরা কল্যাণ টেস্টটা বললাম যে কল্যাণ টেস্টের তো সরকারিভাবে পাবে কিন্তু একমাত্র অধিদপ্তর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আমরা সরকারিভাবে কিন্তু আমরা কল্যাণ টেস্টের অধীনে। কাজেই আমাদের মাথায় যেন সাস্টেন করতে যতটুকু যা করা দরকার। এবং তবে আমরা প্রধান ফোকাস দিচ্ছি যে চিকিৎসা ব্যবস্থা। আচ্ছা, আমরা তো সবসময় চাই এবং আমাদের এটাই প্রত্যাশা যেন কোনো ব্যক্তিই মাদকাসক্ত না হোক। তো প্রতিরোধ ব্যবস্থাটা কেমন হওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, প্রতিরোধ ব্যবস্থাটা খুব সুন্দর দরকার। কেননা আমরা যারা এই বিষয়ে ভালো নলেজ রাখেন, যারা দক্ষ, এদের দিয়ে বিভিন্ন টক শো করা উচিত, জি। এর ক্ষতিকর প্রভাবটা বলা উচিত, সচেতনতা তৈরি করতে, অ্যাওয়ারনেস হ্যাঁ। বিল্ড আপ। এই ক্ষেত্রে বলে রাখি, আমি তখন ফিল্ড অফিসার কেরানীগঞ্জ সার্কেলে এসপি, কেরানীগঞ্জ নবগঞ্জ দোহারের দায়িত্বে। তখন আমার এসপি স্যার বললেন যে স্কুলে যায় ডি অ্যাডিকশন, মাদকের কুফল সম্পর্কে অ্যাওয়ারনেস বিল্ড আপ করো। যেহেতু আমি মেডিকেল গ্রাজুয়েট, আমি কি করলাম, আমি বেশি ব্যাখ্যা দিলাম না, আমি পাওয়ার পয়েন্ট তৈরি করলাম যে আমার ব্রেন স্বাভাবিক অবস্থায় কি থাকবে, মাদক নিলে কি হবে, আমার হার্ট স্বাভাবিক অবস্থায় কি, মাদক নিলে কি, বিভিন্ন অর্গান কি হয়ে থাকবে। আমি স্কুলে যে জাস্ট কথা বলার আগে ওই জিনিসগুলোই দেখালাম যে আমি যদি মাদক নিই আমার ফুসফুসটা হবে এই। এর পরবর্তী স্টেজে 1 মাস পরে দেখলাম যে শিক্ষক এসে বলল যে স্যার আপনার এসে খুব কাজ দিছে, ওই বাচ্চাদের মধ্যে মাথার ভিতর ঢুকে গেছে আমার হার্ট কি এরকম হবে, আমার ব্রেন কি এরকম হবে, না আমি খাবো না। এইভাবে যদি আমি তার মানসিক মনস্তাত্ত্বিকের উপর প্রভাব ফেলতে পারি, তাহলে সে শুধু মুখে বললাম যে মাদক খায় না, ক্ষতিকর, এতে খুব বেশি এগুলো যাবে না, ক্ষতিকর ইফেক্ট দেখাতে হবে, ইফেক্ট দেখাতে হবে। দেখালে আমার মনে হয় আরেকটা জিনিস করতে হবে যে ডিমান্ড থাকলে সাপ্লাই থাকে। জি। অর্থাৎ পারিবারিকভাবে একটা লুক আফটার, আমার বাচ্চাটা কার সাথে মিশতেছে, সন্ধ্যায় কার সাথে যাচ্ছে, সে পড়াশোনা করতেছে কিনা, মোবাইল ইউজ করতেছে, কতক্ষণ ইউজ করতেছে, কি করতেছে, এই দিকে একটু ব্যাপারটা কিন্তু ভাইস ভার্সা, যে আমার যদি হতাশা আসে তাহলে আমি মাদক নিব, আবার মাদক যদি আমি আমার জীবনে নিয়ে আসি আমি হতাশাকেও ডেকে নিয়ে আসলাম। তো এই বিষয়টি যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি তাহলে মনে হয় সমাধানটা এমনি সম্ভব, প্রতিরোধ ব্যবস্থাটা ওইভাবে করে নেওয়া সম্ভব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের আলোচনায় আজকে এসে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আমরা মাদক থেকে দূরে থাকবো, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনাই। থ্যাংক ইউ। দর্শক, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না। মাদকাসক্ত ব্যক্তির যত জটিল সমস্যাই হোক না কেন, দীর্ঘমেয়াদী সঠিক চিকিৎসা নিতে পারলে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। পরিবারের ভালোবাসা ও সুচিকিৎসায় একজন মাদকাসক্ত ব্যক্তি নতুনভাবে জীবন সাজাতে পারে। সরকারি বেসরকারি যত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে সেখানে আপনার মাদকাসক্ত সন্তান বা পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করে পরিবার তথা সমাজ বা রাষ্ট্রকে মাদকমুক্ত করতে আপনাকে আরও সচেতন হতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর নিজেকে অবশ্যই মাদকমুক্ত রাখুন।